কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। কি করে বলবো তোমায়, কেন এমন হাতে বাড়ায়, আবারও হারিয়ে এসে যায় তোমার থেকে। তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে। হায় পথ ভুলে গেছি চলে দূরের কুয়াশায়, তবু আমায় ফিরে আসার সত্যি নেই উপায়। তুমি আমার জিতের বাজি, তুমি আমার হার। কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। গানটা গাইছিল গল্পের নায়িকা মিথিলার চাচাতো বোন রুবাই। রুবাইয়ের মনে ভীষণ কষ্ট, সে আজ বসে আছে বিষণ্ণ মনে ছাদে একা। রুবাইয়ের বাকি কাহিনীটা আমরা গল্পের ভেতরেই জানতে পারবো। নিজের পেটে অসহ্য ব্যথায় কুকিয়ে আছে মিথিলা। এ যেন তার কাছে মরণ যন্ত্রণা, ব্যথায় একবার এপাশ তো আরেকবার ওপাশ করছে, আর এই ব্যথাটা তাকে প্রতি মাসেই সহ্য করতে হয়। রিনা চাচি অর্থাৎ মিথিলার মা তাকে শুয়ে গরম সেক দিচ্ছে আর বলছেন, বুঝলি মেয়ে, আবার এই মাসেও এত ব্যথা হয়েছে তোর, এবার মনে হয় ডাক্তার দেখাইতেই হইব রে। রিনা চাচি এক হাত দিয়ে মিথিলার পেট চেপে ধরেছেন আর অন্য হাত দিয়ে রুমালটা গরম করে বারবার পেটের উপর চেপে ধরছেন। মিথিলা কুঁকড়ে আছে, মুখে ব্যথার ছাপ, তাও ফিসফিস করে বলছে, মা প্লিজ কারোর সামনে বললো না আমার এটা হয়েছে। তুমি তো জানোই আমার কেমন অস্বস্তি লাগে। কিন্তু ওদের কথা বাইরে থেকে শুনতে পায় একজন বিদেশ ফেরত ডাক্তার, আরিশ রায়হান, এই বাড়ির বড় চাচার একমাত্র ছেলে। গত এক সপ্তাহ হলো সে দেশে ফিরেছে এবং শহরের সবচেয়ে নামকরা প্রাইভেট হসপিটালে জয়েন করেছে। বয়স 25 ছুঁই ছুঁই, গম্ভীর চুপচাপ আর কথায় তীক্ষ্ণতা, চোখে এক ধরনের গভীরতা, আর সবচেয়ে বড় কথা মিথিলার প্রতি তার এক ধরনের গভীর অভিমান আছে। অনেক জেদ, কারণ ছোটবেলায় মিথিলা একটা বিশেষ দিনে সবার সামনে তার সঙ্গে এমন কিছু করেছিল যা আরিশ এখনো ভুলতে পারেনি। কিন্তু আজ জানালার পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে মিথিলার যন্ত্রণাদায়ক মুখ দেখে তার সেই জেদটা কেমন যেন বদলে যাচ্ছে। রাতে পরিবারের সবাই ব্যস্ত উঠোনে, ভাই বোনেরা লুডো খেলছে, রান্নাঘরে চলছে গন্ধমাখা হালিম রান্নার আয়োজন। সেই ফাঁকে মিথিলা একা নিজের ঘরে শুয়ে আছে, তপ্ত কপালটা ঠান্ডা হয়ে গেছে। মিথিলার চাচি নিচে নেমে গেছেন রান্না সাহায্য করার জন্য, আর ঠিক সেই সময় দরজা খুলে যায়। নিঃশব্দে কেউ ধীরে ধীরে ঢুকে পড়ে মিথিলার রুমে। সে ধীরে ধীরে এগিয়ে এসে মিথিলার পাশে বসে। তার হাতে রয়েছে একটি ছোট্ট হটপ্যাড আর একটি ওষুধের বোতল। মুখে এখনো নিরাপদ গাম্ভীর্য, কিন্তু চোখে চিন্তা। রুমে কারো প্রবেশের শব্দ শুনে মিথিলা চমকে উঠে তাকায় সেই দিকে, আর তখনই বলে ওঠে, আইরিশ ভাইয়া তুমি এখানে? চুপ কর, কথা বলবি না। তোর ব্যথাটা আমি জানি, তুই বুঝতে পারছিস না। এই ব্যথাটা খুব অস্বাভাবিক, নিয়মিত এই ব্যথা হলে সমস্যা হতে পারে। মিথিলা আরিশের দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি তো আমাকে একদমই পছন্দ করো না। পছন্দ না করলে কেউ কি তোর পেট ব্যথা দেখে নিজের চেম্বার থেকে গোপনে পেয়াটার ওষুধ এনে দেয়? মিথিলার চোখের কোণে হালকা জল জমে ওঠে। আরিশ ঔষধটা হাতে দিয়ে বলে, হুম, খেয়ে নিস ঠিক মতো, আর কারোর সামনে বলবি না আমি এসেছিলাম। তুই যেমন লাজুক, আমিও তেমন গম্ভীর। ফ্ল্যাশব্যাক। যৌথ পরিবার। পুরনো বাড়িটা যেন সময়ের ক্যানভাস। উঠোনের মাঝে রোদ এসে পড়ে, নারকেল গাছের ছায়া ফেলে সেই দেয়ালে।
ভেতরে মানুষের কোলাহল, রান্নার ঘ্রাণ আর ছুটোছুটি সবকিছুতেই এক প্রাণোজ্জ্বল জীবনযাত্রার প্রমাণ। এই বাড়ির ছোট কর্তার একমাত্র মেয়ে মিথিলা, বয়স 17 বছর 6 মাস। চোখে মুখে দুর্দান্ত চঞ্চলতা, কথায় খুনসুটি, হাসির প্রাণ, সে যেন বাতাসে দুলে ওঠা এক কিশোরী কন্যা। ওর মতো করে পরিবারের সবাইকে নিয়ে হাসাহাসি করতে আর কেউ পারে না, কিন্তু আজ মিথিলা কেমন যেন নিস্তেজ হয়ে আছে। যৌথ পরিবারের ছোট চাচার মেয়ে মিথিলা গোটা বাড়ির আলো হাওয়া নিয়ে যেন নিজেই ঘোরে। ভোর 7টায় উঠোনে পায়চারি করতে করতে কাকের সাথে সে চিৎকার করে আর বলে, এই কাক, আর একবার যদি ডাকবি, আমার ঘুম ডিস্টার্ব করবি, তবে তোকে তো ডিম পাড়া বন্ধ করে দিব। রান্নাঘর থেকে তার মা হাসে আর বলে, তোরে নিয়ে যে আমি কই যামু রে, তুই তো আমার জামাইরে বাগাইয়া দিবি। মিথিলা হাসে আর বলে, মা, আমি এমন জামাই চাই যারে আমি ভয় পাবো না, আমি চাই সে আমারে ভয় পাবে। সকাল 9টা। সাদা সালোয়ার স্যুট, নীল ওড়না পরে স্যান্ডেলের ফিতা বাঁধতে বাঁধতে নিচে নামে মিথিলা। পেছন থেকে কাজিন নাবিল বলে ওঠে, এই যে আসছে ম্যাডাম। কলেজে যাওয়া না তো, যেন কোনো হিরোইনের এন্ট্রি নেওয়া কলেজে। মিথিলা তেড়ে এসে পিঠে একটা ঘুষি মেরে বলে, তোমার প্রেমিকাকে সাজ দেখছো? তারা তো এক একটা প্রিন্সেস ডায়না। তারপর তাড়াহুড়ো করে বের হয়ে যায়। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে নাদিয়া আর জেরিন মজা করে বলে, মিথিলা, আজকে নতুন ইংরেজি ছাড় আসবে। তার বয়স আনুমানিক কত হবে জানিস? এই ধর আনুমানিক 25। তো কি হয়েছে? সাইড থেকে জেরিন বলে ওঠে, বুঝিস না, ইয়াং স্যার লাইন মারা চান্স আছে। ওদের কথা বলার মাঝেই রাস্তার সাইড থেকে এক বাইক নিয়ে একটা ছেলে ওদের থেকে মিথিলাকে উদ্দেশ্য করে টিচ করে। তখনই মিথিলা সাইডে গিয়ে বাইকের সাইডের মিরর ঘুরিয়ে দেয় আর বলে, উই আমার সোনা, তুমি মনে হয় আয়নায় নিজের চেহারা দেখতে ভুলে গেছো। দাঁড়াও দাঁড়াও, আমি তোমার বাইকের আয়নাতে ঘুরিয়ে দিচ্ছি। দেখো তো একটু নিজেরে। ইউ আর সো ব্যাড লুকিং। তো কালকে থেকে যদি আর এইরকম কিছু বলতে আইবি, তোর মাথা ফাটাইয়া হাতে ধরাইয়া দিব, বুঝতে পারছস? আচমকা এরকম কিছু বলবে মেয়েটা ছেলেটা মোটেও আশা করেনি। এই রকম উত্তর পেয়ে যেন ছেলেটা ভ্যাগাচাগা খেয়ে যায়, আর সাইড থেকে কয়েকজন মুচকি মুচকি হাসতে থাকে। তখনই তাদের গাড়ি চলে আসে আর তারা চলে যায়। পাশ থেকে একজন বয়স্ক বুড়ো লোক বলতে থাকে, একদম ঠিক করছে মাইয়ারা। আজকালকার পোলাগুলা এত অশুভ হইয়া গেছে, মাইয়াগো দেখলেই খালি আকু পাকু কথা কইতে ইচ্ছা করে। এগুলো এক একটারে দইরা দইরা উচিত শিক্ষা দেওয়া উচিত। বিকেল 4টা। ছাদে কাপড় শুকাচ্ছে। মিথিলা ওড়নাটা টানতে টানতে গান গায়, তুমি ছাড়া কে আছে বলো আমার সন্ধে বেলায়। পেছন থেকে কাজিন রুবাইয়া চুপি চুপি এসে বলে, তুই কাকে ভেবে গান গাস? আমি কাউকে ভেবে গান গাই না, না ভেবেই গান গাই। কিন্তু তুমি যাকে ভেবে গান গাও, ওই ফাজিল লোকটারই যদি একবার পাইতাম, তবে তাকে মজাটা বুঝিয়ে দিতাম। রুবাই মিথিলার কথা শুনে শূন্য এবং মলিন কণ্ঠে বলে ওঠে, যে মানুষটা নিজের থেকে ইচ্ছা করে হারিয়ে যায়, তাকে কোনো কিছু বুঝিয়ে লাভ নেই। নিচে রান্নাঘরে সবাই ব্যস্ত। মেঝো চাচি বলে ওঠে, এই মেয়ে সবসময় ছাদে কি করে বুঝি না। আশেপাশে কি কেউ আছে যে সেখানে যেয়ে প্রেম করে? ঠিক ওই মুহূর্তেই মিথিলা ঝাঁপ দিয়ে নিচে নেমে বলে, প্রেম করলে বলবো, ছেলেকে আটকাইয়া রাইখেন না শাশুড়ি যান। সবাই হেসে ওঠে, কেউ গালে চাপড়ায় তো কেউ শব্দ করে হেসে ওঠে। মেঝো চাচি বলে, এইটারে যে বিয়া করব তার জীবন তেনা তেনা হইয়া যাইব। আর তখনই বাড়ির সামনে একটি কালো গাড়ি এসে থামে, আর আর সেখান থেকে নেমে আসে একজন মার্জিত গম্ভীর, কিন্তু চোখে তার তীব্রতা। সে যে আর কেউ না, আরিশ রায়হান, বিদেশ ফেরত ডাক্তার। সে বাড়ি ফিরেছে। মিথিলার বড় চাচার ছেলে, কালো কোট, চোখে সানগ্লাস। তার চাল চলন মার্জিত, কিন্তু মুখে কোনো হাসি নেই, যেন মনে হয় গম্ভীর এক রহস্যময় মানুষ। যাই হোক, তার গাড়ি দেখে বাড়ির সবাই ছুটে আসে। মিথিলা জানালার আড়াল থেকে দেখে। প্রথমবারের মতো চোখ থমকে যায়। এটা কি বড় চাচার ছেলে, মানে আরিশ ভাইয়া ডাক্তার হয়েছে?
কতগুলো বছর পর আবার বাড়ি ফিরে এলো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এবার ডাক্তার হোক আর ডাকাত হোক, আমাকে দেখলেই তো জ্বলে যাবে। এ কথা বলেই সে জানালার পর্দাটা ফেলে দেয়, কিন্তু দূর থেকে একজোড়া চোখ তাকে ঠিকই দেখে নেয়। মুখে গম্ভীর আর জেদের মধ্যেও যেন তার হৃদয়ে এক ফোঁটা শীতল ছায়া অনুভব হয়। আরিশের মা আরিশকে জড়িয়ে ধরে আবেগে কান্না করে দেয়। বাবা, চাচা, কাজিন সবাই এসে তাকে জড়িয়ে ধরে। তারপর ধীরে ধীরে বাড়ির ভেতরে প্রবেশ করে। সবার সাথে কুশল বিনিময়ের এক পর্যায়ে সে দেখে ডাইনিং রুমে সবাই আছে, কিন্তু একজন নেই। সে আর কেউ না, সে হচ্ছে মিথিলা। আরিশের মনে পড়ে যায় সেই পুরনো স্মৃতিটা। মিথিলার বয়স মাত্র 13 বছর। একবার পরিবারের এক অনুষ্ঠানে সে না জেনে আরিশের মোবাইলের থেকে একটা মেসেজ ডিলিট করে দেয়। আর সেই মেসেজটা ছিল একটা জরুরি মেডিকেল স্কলারশিপের। আরিশ তখন ভীষণ রেগে যায়। সবার সামনে দাঁড়িয়ে মিথিলার গালে একটা চড় দেয় আর বলে, তুই একটা ফাজিল, ফালতু কথা ছাড়া কিছুই জানিস না। তুই একটা দায়িত্বজ্ঞানী মেয়ে। উফ, সব সময় তোর দুষ্টুমির মাত্রা এতটাই বেশি যে কারোর প্রয়োজনীয় জিনিসকে ফালতু মনে হয় তোর। তুই কোনোদিন আমার কোনো জিনিসে হাত দিলে আমি এর থেকে বেশি ভয়ঙ্কর হব। যা বেরিয়ে যা আমার রুম থেকে। তখনই মিথিলার চোখগুলো জলে টলমল করে চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। সে কিছু না বলে চোখ মুছতে মুছতে সেখান থেকে চলে যায়। তারপর থেকেই আরিশকে সে এক ধরনের ভয় আর অপমান আর লজ্জা মিশ্রিত নজরে দেখতে থাকে। সে তার রুমের মধ্যে যে অজরে কাঁদতে থাকে আর বলে, এই লোকটার সাথে আমি আর কখনো কোনো দিন কথা বলবো না। আরিশ আর চোখে ডানে বামে তাকাতে থাকে, কিন্তু না, কোথাও সেই মেয়েটিকে দেখা যাচ্ছে না। দিন শেষে রাতে খাবার টেবিলে সবাই বসে আছে আর ধীরে ধীরে খাবার মুখে দিচ্ছে। এতদিন পরে ছেলেকে পেয়ে মিথিলার বড় চাচি শেফালি বেগম ছেলের প্লেটে এটা সেটা তুলে দিচ্ছে। মেজো চাচি আর ছোট চাচি এটা সেটা এগিয়ে দিচ্ছে। আর আরিশ খেয়াল করে এখনো খাবার টেবিলে মেয়েটি অনুপস্থিত। সে বুঝতে পারে হয়তো সেদিনের করা কাজটার জন্য আজও মেয়েটা তার সামনে আসতে চায় না। মা, বাড়ির সব সদস্য বাড়িতে নেই? সবাই তো বাড়িতেই আছে। সবাই কত খুশি তুই এতদিন পর ফিরলি। কেন ভাইয়া, সব আছে তো বাড়িতে। কেউ কেউ হয়তো তোমাকে ভয় পেয়ে পালিয়ে আছে। আরিশ বাবা, তুই এত বড় ডাক্তার হয়েছিস, এতদিন পর বাড়ি এলি, এই খুশিতে সবাই বাড়িতে থাকবে না তো কোথায় যাবে? তাহলে খাবার টেবিলে সবাই উপস্থিত নেই যে? রুবাই কি যে একটা কাজ করেছে, এখনই আসছে। আর মিথিলাটা ঘুমাচ্ছে, তাই আর ওকে ডাকিনি। তাছাড়া তো সবাই এখানেই আছে বাবা। আর তোর চাচার কথা তো জানিসই বাবা, কাজের জন্য চিটাগং গিয়েছে। তুই খা বাবা, বাড়িতে এসেছিস, ধীরে ধীরে সবার সাথেই দেখা হয়ে যাবে। মিথিলা জানালার আড়ালে দাঁড়িয়ে টেবিলের দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, না না বাবা, আমি ওই ভয়ঙ্কর কচ্ছপ লোকটার সামনেই যাব না। প্লিজ, সে যেন আমাকে না দেখে। দেখলেও বা কি হবে? কিছু বলবে? আবার রাগ করে চট দিবে। ও মা, আমার নরম গালটা। এই বলেই সে দুই হাতে গালগুলো চেপে ধরে রাখে। তার বুক ধুকপুক করতে থাকে। পরের দিন সকালবেলা মিথিলা দৌড়ে নিচে নেমে দাদির রুমে যাচ্ছিল। হঠাৎ মোড় ঘুরতেই আরিশের সামনে দাঁড়িয়ে। মিথিলা একদম থমকে যায়। দুজনের চোখে চোখ পড়ে। মিথিলা মাথা নিচু করে সরে যাওয়ার চেষ্টা করে। আরিশ ধীরে শান্ত গলায় বলে, কি ব্যাপার, তুই এইভাবে দৌড়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছিস কেন? তুই কি ভয় পাচ্ছিস আমাকে দেখে? মেয়েটি থেমে যায়, কিন্তু তাকায় না। নিচের দিকে তাকিয়ে বলে, কই, না তো। ভালো, ভয় না পাওয়াটাই ভালো। এই বাড়িতে মনে হয় গোলমাল পাকাইতেছে, কেমন যেন মনে হয় হইতেছে। কে কার দিকে তাকায়, কে কারে দেখা লুকায়, এই সব কিছুই আমার চোখে পড়তাছে। মিথিলা তড়াক করে মাথা নামিয়ে ফেলে। আরিশ হালকা কাশি দেয়, যেন নিজেকে সামলে নিচ্ছে। দাদি চোখ সোজা করে বলে ওঠেন, তুই আমার সামনে মাথা নিচু করে রইছস কেন? আমি কি আসি নাকি যে আমার দেখা তোর বুকের ভিতর ধরপড় করতেছে? মিথিলা লাল হয়ে যায়। আরিশ মুখ ফিরিয়ে নেয়। তখনই দাদি হু হু করে হেসে দেয়। তারপর সাইড কেটে চলে যায়। মিথিলার বুককে নিঃশ্বাস বের হয়ে আসে, যেন সে বড় বাঁচা বেঁচে গেছে।
কিন্তু আরিশ যেতে যেতে বুঝতে পারল মিথিলার ভয় তাকে ব্যথা দিচ্ছে। রাতে সবাই খেতে বসেছে ডাইনিং টেবিলে। একটা চেয়ার খালি। দাদি ধীরে ধীরে জিজ্ঞেস করে, মিথিলা কোথায়? দুপুরে ও মেয়েটা টেবিলে আসলো না। বলি, কোথায় থাকে এই মেয়ে? জানি না, মেয়েটার মাথাটা কি যে চলে বুঝি না। মেয়েটা মাথাটায় একটা অদ্ভুত উড়নচণ্ডী মেয়ে একটা। মিথিলা মনে হয় ভয় পেয়েছে ভাইয়াকে। ছোটবেলার ঘটনাটা এখনো ভুলতে পারেনি। তখনই আরিশের খাওয়া থেমে যায়। সে চামচটা থামিয়ে একটু রুবাইয়ার দিকে তাকায়, তারপর বলতে থাকে, ভয় পেয়েছে কেন? আমি কি এতটাই খারাপ যে ভয় দেখাই? তখনই সবাই হেসে ওঠে, কিন্তু তার চোখের কোণে এক চাপা ব্যথা রয়ে গেল। কারণ সে চড় দেওয়ার ঘটনাটা আজও নিজেকে ক্ষমা করতে পারেনি। একটু অন্যরকম আকাশে হালকা মেঘ, বাতাসে শীতের ছোঁয়া। ঘরের কোণে বসে রুবাইয়া চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে, চোখ দুটো ক্লান্ত। তবুও সুন্দর কপালে চুলের গোছা মুখে পড়েছে, কিন্তু সে সরাচ্ছে না, যেন কিছুই দেখছে না। শুধু ভাবছে সেই মানুষটার কথা, যেই মানুষটা হঠাৎই একদিন চলে গিয়েছিল কোনো কথা না বলেই। ঘরের দরজায় টকটক আওয়াজ। মিথিলার মা রিনা বেগম একটু হালকা করে দরজা খুলে ভিতরে প্রবেশ করে। রুবাই, মা, দরজা খোলা আছে। হ্যাঁ চাচি, ভিতরে এসো। ছোট চাচি ধীরে ধীরে ঘরে ঢুকলেন, হাতে এক কাপ দুধ আর এক গ্লাস পানি। তিনি মেয়েটার দিকে তাকালেন, চোখে অগাধ মায়া। আবার সারা রাত ঘুমাস নাই, তাই না? চোখ দেখেই বোঝা যাচ্ছে। ঘুম আসেনি, মাথায় অনেক কিছু ঘুরে বেড়াচ্ছে ছোট চাচি। এখনো তাকে ভুলতে পারিসনি, তাই না? রুবাইয়া নিচের দিকে তাকিয়ে চুপচাপ, কিছু বলে না। কিন্তু যে তোকে এমন কষ্ট দিল, সে তো ভালোবাসার যোগ্য না রুবাই। মানুষ চলে যায়, কিন্তু নিজের শান্তি নিজের হাতে রাখতে হয়। রুবাইয়া কিছু বলে না, চোখ নামিয়ে রাখলো। ছোট চাচি তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, দেখ রুবাই, তুই খুব ভালো একটা মেয়ে। জীবনে অনেক কিছু হারালে আবার ফিরে পাওয়া যায়। কখনো হয়তো অন্যভাবে, কখনো হয়তো অন্য কারো মাধ্যমে। শুধু নিজের দরজাটা বন্ধ করে রাখিস না, বুঝলি? রুবাইয়া ধীরে মাথা নেড়ে সম্মতি দিল, কিন্তু চোখে অশ্রু চিকচিক করছিল। পরদিন সকালবেলা ভার্সিটির সময় রুবাইয়া তাড়াতাড়ি বের হয়। আজ একটু অন্যরকম পোশাক পরেছে, নীল রঙের শাড়ি, হালকা কানের দুল। মনে মনে ভাবছে আজ যদি সে থাকতো। ঠিক তখনই গেটের সামনে একটা বাইক থামে। রুবাইয়া অবাক হয়ে তাকায়। বুকের ভেতরটা ধক করে উঠে। হ্যাঁ, সেই মানুষটাই, রাশেদ। 2 বছর আগে তাকে ছেড়ে চলে গিয়েছিল কোনো কারণ ছাড়াই। আজ ঠিক তার সামনে দাঁড়িয়ে আগের মতো, সে গভীর চোখ, সেই পরিচিত হাসি। রুবাই, কেমন আছো? রুবাইয়ের গলায় শব্দ আটকে যায়, তবু ধীরে ধীরে বলে, তুমি এখানে? হ্যাঁ, ফিরে এসেছি। অনেকদিন ধরে খুঁজছিলাম তোমায়, আজ অবশেষে পেলাম। রুবাইয়া পিছনে তাকিয়ে দেখে সবাই তাকিয়ে আছে। সে কিছু বলতে পারে না, চোখে পানি চলে আসে। এখন আসা মানে কি? আমি তো এখন অন্য রাশেদ রুবাই। অনেকটা সময় পার হয়ে গেছে রাশেদ। আমি জানি আমি ভুল করেছিলাম, কিন্তু তুমি কি একবারও ভাবনি আমি কেন চলে গিয়েছিলাম? তুমি ভীরু ছিলে, আমি তোমার পাশে থাকতে চেয়েছিলাম। রাশেদ ধীরে ধীরে এগিয়ে আসে, রুবাই কাছে এসে বলে, হয়তো তাই, কিন্তু এখন আমি সাহস নিয়ে ফিরে এসেছি। এবার আর হারাতে চাই না তোমাকে। দুজনের চোখে চোখ পড়ে, মুহূর্তটা থমকে যায়। রুবাইয়া হেঁটে চলে যেতে চায়, কিন্তু তার চোখে ভেসে ওঠে পুরনো স্মৃতিগুলো। রোদে হাসা বিকেল, একসাথে কফি খাওয়া, হাসতে হাসতে ছোটখাটো ঝগড়া করা। একটা নিঃশ্বাস ফেলে সে বলে, সময় কি থেমে থাকে রাশেদ? এখন সব বদলে গেছে। আমি জানি, কিন্তু আমি বদলাইনি। আমি এখনো শুধু তোমাকেই ভালোবাসি রুবাই। রুবাইয়া কিছু বলে না, শুধু হেঁটে যায়। কিন্তু তার চোখের কোণে ঝলমলে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সেই দৃশ্যটায় গেটের পাশে দাঁড়িয়ে দেখে মিথিলা। সে সব বুঝে যায়। তার ভাইয়ের চুপচাপ মুখ, রুবাইয়ার নীরবতা, সবই ছিল ভালোবাসার ছায়ায় ভরা গল্প। মিথিলা মনে মনে বলে, ভালোবাসা কখনোই হারায় না, শুধু ফিরে আসতেই সময় লাগে। রুবাই ভার্সিটি থেকে ফিরে ঘরে ঢুকে চোখের জল মুছতে থাকে। পেছন থেকে দাদি ধীরে ধীরে তার সামনে এসে বলে,
চোখ লাল কেন? হাওয়া বাতাসে চোখের পানি দোকান খুলছে নাকি রে রুবাই? রুবাই দাদির দিকে তাকায়। দাদি তার মাথায় নীরবে হাত বুলিয়ে বলেন, পুরুষ মানুষের বেশি মাথায় উঠাইস না রে বোন। যদি ভালোবাসে শিকল ভাঙার মতো কইরা চিরে আসবে, আর যদি না আসে তাইলে তুই আরো ভালো কাউরে পাবি, চিন্তা করিস না। আরিশ শহরের একটি নামকরা হসপিটালে জয়েন করেছে। প্রথম দিনই রোগীদের ভিড়। তার দৃঢ়তা, কণ্ঠ, সিদ্ধান্ত সবাইকে মুগ্ধ করে দেয়। নার্সরা ফিসফিস করে, ডক্টর আরিশ একটু রুড, কিন্তু খুব ট্যালেন্টেড এবং খুব হ্যান্ডসাম। কিন্তু সে কারো দিকে তাকায় না, শুধু কাজ, দায়িত্ব আর নীরবতা। মিথিলা খুব হাসি খুশি আড্ডা প্রিয় মানুষ। দুষ্টুমি সব আগের মতোই করে, তবে যতক্ষণ আরিশ আশেপাশে না থাকে। বাড়িটা তখন প্রায় নিস্তব্ধ। ডাইনিং রুমে লাইট জ্বলছিল হালকা হলুদ। হাওয়া খুব কম, যেন বাড়িটা ঘুমোচ্ছে। আর এই দরজা খুলে ঢুকলো ক্লান্ত কিন্তু চোখে এক অদ্ভুত টান। আরিশের মা নরম গলায় বলল, খাবার রেডি আছে বাবা, একটু খেয়ে নিস। আজ তো মনে হচ্ছে সারাদিন কিচ্ছু খাসনি, মুখটা এত শুকনো হয়ে আছে কেন? আরিশ সুস্থ একটা হাসি দিয়ে বলল, না মা, লাগবে না, খেয়েছি আমি, আর আমি ঠিক আছি। মা বুঝলো ছেলে ঠিক আছে। মানে সবচেয়ে বেশি ভাঙা আরিশ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। বাড়ির উপরের করিডোরটা আধো অন্ধকার, সব রুমের দরজা বন্ধ। তবুও তার চোখ খুঁজে নিল একটাই দরজা, মিথিলার রুমের দরজা। দরজা আধ খোলা, হয়তো জানালা খোলা ছিল, হাওয়া একটু ঠেলে খুলেছে। আর দাঁড়িয়ে রইল দরজার কাছে। কিছুক্ষণ শ্বাস নিল, কষ্ট হচ্ছিল কেন যেন নিজের মনে মনে ফিসফিস করে বলল, আমি কেন আসলাম এখানে? কেন এখানে আমি? তবুও ঢুকে গেল রুমে। রুমের ভেতরে অন্ধকার, শুধু জানালা দিয়ে চাঁদের আলো পড়েছে মেঝেতে। মিথিলা ঘুমাচ্ছে, শান্ত, খুব ভাঙা কিছুর মতো নরম। চুলগুলো এলোমেলো, মুখে নেমে চলে এসেছে মিথিলার। আরিশ এগিয়ে গিয়ে ধীরে চুলগুলো সরিয়ে দিল তার কানের পাশে। মেয়েটা নড়ে উঠল। আরিশ থেমে গেল, শ্বাস বন্ধ করে রাখল। মিথিলা আবার শান্ত। আরিশ নিচু হয়ে তাকা তার মুখে, চোখের পাশ, ঠোঁট, নিঃশ্বাস, প্রতিটা জিনিস খুব ধীরে ধীরে তার বুকে কিছু একটা পুড়িয়ে দিল। আরিশ নিচু স্বরে বলল, তুই আমাকে বুঝবি না কখনো, আর বুঝতেও চাচ্ছিস না। আমি নিচে পাচ্ছি না তোকে কিছু বোঝাতে। তার আঙ্গুল স্পর্শ করলো মিথিলার হাতের উপরে। তারপর সাথে সাথে তা আবার সরিয়ে নিল, যেন স্পর্শ কোনো বড় অপরাধ। আরিশ হাসি মাখা কণ্ঠে, তুই যদি জানতি আমি তোকে কতটা। না, থাক। আর বলে না কথাটা। তার চোখে ধীরে ধীরে পানি জমে উঠল, কিন্তু সে কাঁদে না, শুধু ভেতরটা ভারী হয়ে যায়। সে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ চুপচাপ, তাকিয়ে রইল মিথিলার মুখের দিকে। তারপর বাধ্য মানুষের মতো ধীরে পেরিয়ে গেল দরজার কাছে, এসে থামলো, আবার শেষবার ফিসফিস করে বলতে লাগলো, ঘুমা তুই, আমি আছি সারাক্ষণ তোর পাশে। দরজা বন্ধ হলো নিঃশব্দে। কেউ জানলো না, মিথিলাও না। কিন্তু চাঁদের আলো জানলো এবং বাড়ির বাতাস সেই গভীর ভালোবাসা মনে রাখলো। দাদি বারান্দায় বসে নামাজ পড়ছিল। হঠাৎ শব্দ শুনে চোখ তুলে তাকান। আরিশ নিঃশব্দে মিথিলার রুমের সামনে থেকে বের হয়ে যাচ্ছে। দাদি একটু কাশির শব্দ করেন। আরিশ চমকে ওঠে। ডাক্তার সাহেব, এত রাতে রোগী দেখতে আসছিলেন বুঝি? এইটা হইতেছে আরেক কিসিমের চেক আপ করা, আর রোগী হইতেছে স্পেশাল, তাই না ডাক্তার সাহেব? আরিশ কিছু বলার আগেই দাদি হাসি চেপে বলে, ভয় পাস না দাদু ভাই, এই দাদু কারো প্রেমে হাত দিয়া হইচই করব না। দাদি দিলের কথা বোঝে। আরিশ মাথাটা নিচু করে চলে যায়। হায় রে আমার নাতি নাতনি, এই দুইডারে যদি এক জায়গায় রাইখা আটকাইয়া দেওয়া হয় তাইলেও মনে হয় না কোনো কিছু অগ্রগতি হইব না। সূর্যের আলো পর্দার ফাঁক দিয়ে রুমে ঢুকছে। মিথিলা ধীরে ধীরে চোখ খুলে। তার মাথাটা ঝিমঝিম ধরা, কিন্তু মনটা এক হালকা ছোঁয়া। সে হঠাৎ থমকে গেল। তার বালিশের পাশে অতি সামান্য নড়াচড়া করা জিনিস। মিথিলা হাত বাড়িয়ে ছুঁয়ে দেখল, চুলের ঠিক পাশটা আলতো করে সরানো। কেউ যেন তার মুখের উপর থেকে চুল সরিয়েছে।
খুব পরিচিত কেউ, খুব কাছের কেউ, কিন্তু কে? মিথিলা বুকের ভিতরে ধুকপুক করতে শুরু করলো। আমি তো রাতে কারোর সাথেই কথা বলিনি, তাহলে কে আসলো আমার রুমে? সে চোখ বন্ধ করলো, আবার যেন মনে করতে চায়, কিন্তু মনে পড়ে না। শুধু একটা অনুভূতি, কেউ ছিল, কেউ তাকিয়েছিল, কেউ নিঃশব্দে ভালোবেসেছিল। মিথিলা দীর্ঘশ্বাস ফেললো। ঠিক তখনই দরজার বাইরে পায়ের শব্দ, আর এই শব্দের পদচারণটা মিথিলা সবসময় চিনতে পারে। মিথিলা তাড়াতাড়ি উঠে বসলো। দরজার ফাঁক দিয়ে আরিশ এক নজর তাকিয়ে সরে গেল। মিথিলা থেমে গেল, তার বুকের ভেতরটা অদ্ভুত কেঁপে উঠল। তাহলে কি আরিশ ভাইয়া? না, সে কেন আসবে? তবু মনটা বলল যেন সেই এসেছিল। শহরের নামকরা হসপিটাল, সিটি মেডিকেল সেন্টার। সকাল 8টা। অপারেশন থিয়েটার থেকে বের হয়। চোখে শান্তি নেই, চোখ ঠান্ডা ধারালো। পেশাদারি দায়িত্ব তার কণ্ঠে সবসময় নিচে ধীর, তবুও সবাই চুপ করে যায়, যেন তাকে দেখলেই ভীত সবাই। ঠিক সেই দিনই নতুন ইন্টার্ন ব্যাচ যোগ দিয়েছে। তাদের মধ্যে একজন টিনা করিম, অত্যন্ত মার্জিত, সুন্দর, আত্মবিশ্বাসী। সে প্রথম দিনই আরিশের ব্যক্তিত্ব, তার কথাবার্তা সবকিছুতেই যেন দুর্বল হয়ে পড়ে। সে জানতো না এটা প্রেম নয়, মুগ্ধতা। কিন্তু এটা বেশ ভালো করে জেনে গেছে যে আরিশ কোনো সাধারণ মানুষ না। টিনা একদিন হালকা ভয় আর আকর্ষণ মিশিয়ে আরিশের কাছাকাছি এসে ধীরে বলতে থাকে, আপনি সবসময় এত কঠোর হয়ে থাকেন কেন স্যার? আরিশ না তাকিয়েই শুধু বলে, হাসপাতালটা তো আর হাসিটাটার জায়গা না। গম্ভীর ছিল লাইনটা। এই একটা লাইনই টিনার ভিতরে এক অদ্ভুত অনুভূতি ভরে যায়। সে ধীরে ধীরে আরিশের কাছে আসতে চায়। তাই বিভিন্ন সময় কখনো ফাইল নিতে, কখনো নোট নিতে, শিফট কভার করতে, কারণ ছাড়াই যখন তখন চলে আসে। এই ব্যাপারটা সবাই নজরে পড়ে, শুধুমাত্র আরিশ ছাড়া, কারণ তার চোখটা থাকে অন্য কোথাও সব সময়। হাসপাতালের করিডোর দিয়ে ডাক্তার আরিশ দ্রুত হাঁটছে, কপাল কুঁচকে আছে, গভীর চোখে, হাতে ফাইল। টিনা দূর থেকে দেখে মুগ্ধ হয়ে সাইড থেকে বলতে থাকে, এই মানুষটা কেন এত গম্ভীর হলেও এত আকর্ষণীয় লাগে? আরিশ পাশ দিয়ে যায়, একবারও তাকায় না। টিনা নিজের বন্ধুকে ধাক্কা মেরে বলে, দেখলি না, ওর হাঁটার স্টাইল অন্যরকম একটা অনুভূতি, শান্ত গভীরতা আছে মানুষটার মধ্যে। টিনা ঠোঁট কামড়ে বলে, ওনাকে দেখলেই বুকের ভেতর কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয়। কিছুক্ষণ পরেই টিনা একটা রিপোর্ট হাতে নিয়ে আরিশের কেবিনে প্রবেশ করে এবং ফাইলটা তার দিকে বাড়িয়ে দেয়। আরিশ কোনো কথা না বলে অন্যদিকে তাকিয়ে ফাইলটা হাতে নেয়। ফাইলের চোখ বুলিয়েই সে বলে ওঠে, টাইমিংটা ঠিক রাখবেন ডক্টর টিনা। 1 সেকেন্ড দেরিতে রিপোর্ট এলে রোগীর ক্ষতি হতে পারে। তার গলার কঠোরতা টিনাকে কাঁপিয়ে তোলে, তবুও যেন অদ্ভুতভাবে ভালো লাগে তার। টিনা মাথা নিচু করে বলে, সরি স্যার, আমি ঠিক করে নেব। আরিশ ফাইলটা ভালো করে পড়ে এবং গম্ভীর চোখে তাকায়। গুড। এই এক শব্দে টিনার গালগুলো লাল হয়ে ওঠে। টিনা নিজের মনেই বলতে থাকে, একটা গুড বলেই আমার পুরো দিনটা ভালো করে দিলেন স্যার। আমি আপনার মতো একটা গম্ভীর মানুষকে কখন যে এতটা পছন্দ করতে শুরু করে দিয়েছি নিজেই টের পাইনি। সন্ধ্যা রাস্তায় হালকা বৃষ্টি পড়ছে। মিথিলা কোচিং থেকে ফিরছে, হাতে ব্যাগ, ছাতা নিয়ে আসেনি, তাই সে হালকা বৃষ্টিতে কিছু কিছু ভিজেছে। রাস্তায় হাঁটতে হাঁটতেই হঠাৎ দুটো ছেলে এসে তার পেছনে হাঁটতে থাকে আর বলতে থাকে। মিথিলা মুখ ঘুরিয়ে চলে যায়, কিন্তু তার পিছু ছাড়ে না। মিথিলা ভয় পাওয়ার মেয়ে না, কিন্তু কিছুটা অস্বস্তির চাপ, মনের মধ্যে কেমন যেন ধড়ফড় শুরু হয়। ঠিক তখনই একটি কালো গাড়ি ধীরে এসে থামে তার পাশে। গাড়ির দরজা খুলে সে নিচে নামে। কোনো কথা বলে না, কোনো অতিরিক্ত রাগও দেখায় না, শুধু তার চোখে একটা বিষাক্ত আগুন, যা দেখে ছেলেগুলো ভয়ে সেখান থেকে তাকিয়েই চলে যায়। আরিশ গাড়ির দরজা খুলে বলে, গাড়িতে উঠে আয়। মিথিলা ঠায় দাঁড়িয়ে থাকে এবং অসম্মতি প্রকাশ করে। একটু পরে সাহস করে বলেই ওঠে, আমি যাব না তোমার গাড়িতে। অল্প একটু পথ আমি একাই হেঁটে যেতে পারবো। তখনই আরিশ তার হাত ধরে ফেলে, একটু চেপেই হাতটা ধরে। সে মুখে কিছু না বলে বোঝাতে চাচ্ছে,
কোনো না বলা যাবে না। তারপর সে সোজা হাত টেনে মিথিলাকে গাড়িতে উঠায়। গাড়িতে ওঠার পর গাড়ির ভেতরে নীরবতা, শুধু মিথিলার শ্বাস চলছে দ্রুত। আরিশ হঠাৎ করে বলে ওঠে, তোর কি আমাকে নাড়া গেলে ভালো লাগে না? একাই কেন যাচ্ছিলি? বাংলাদেশে থাকিস এটা জানিস না? সন্ধ্যের পর একা একা চলাফেরা করতে নেই।